ম্যামের কাছে। আমি অধ্যাপক ফাহমিদা আক্তার ম্যামকে অনুরোধ করব তার আলোচনা শুরু করার জন্য। সেলিম আল দীনের চাকা এবং সেই চাকাকে উপজীব্য করে যে মঞ্চনাটক, আর সেটি যখন চলচ্চিত্র মাধ্যমে উঠে এসেছে মোর্শেদুল ইসলামের হাত ধরে, এই দুটোর মধ্যে আসলে এক ধরনের আহ তুলনামূলক পর্যবেক্ষণ ধর্মী আলোচনা আশা করি ম্যাম উপস্থাপন করবেন। ম্যাডাম, আপনি শুরু করতে পারেন। থ্যাংক ইউ। ধন্যবাদ অমিত, এবং ধন্যবাদ উপনিবেশনকে আমাকে এত সুন্দর একটি আলোচনায় সংযুক্ত করবার জন্য, এবং আমার প্রবন্ধের বা আমার আলোচনার কিছু অংশ উপস্থাপনের জন্য। তো প্রথমে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই নাট্যাচার্য সেলিম আলদিনকে, যিনি আমার সরাসরি শিক্ষক। আহ, এবং চাকা যখন তিনি রচনা করেন 1990-91, তার অব্যবহতির পরেই আসলে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি, এবং স্যার আমাদেরকে জোর করে 2-3 বার চাকা দেখাতে বাধ্য করেন। এবং সেটাকে আমি আশীর্বাদ হিসেবেই নিচ্ছি। এবং সেই 1992-93 সালের পর থেকেই মনে হয়েছে যে চাকাকে নিয়ে লিখবো। কিছু ছবি কালেকশনে ছিল, এবং সাম্প্রতিক সময়ে 2024-এ আমি লিখে ফেললাম চাকা নিয়ে একটি আহ, প্রবন্ধ, সেলিম আল দীনের কথানাট্য চাকা মঞ্চে ও চলচ্চিত্রে। তো সেই প্রবন্ধটি ছাপা হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের জার্নাল পার্ট সি তে। একটু বেশ দীর্ঘ আয়তনের এই প্রবন্ধ। তো আমি তো আহ, চেষ্টা করছি কতটুকু আনা যায়। তো অমিতের প্রতি আমার অনুরোধ রইল, আমি যদি সময় সীমা অতিক্রম করে ফেলি, আমাকে অনুগ্রহ করে একটু সংকেত দিলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে নিয়ে আসবো। যাই হোক, আমার এই প্রবন্ধ দুটো ভিন্ন শিল্প মাধ্যম মঞ্চ ও চলচ্চিত্রে সেলিম আলমের রচিত কথানাট্য চাকায়ের শিল্পরূপ আর অভিঘাতের স্বরূপ এবং স্বাতন্ত্র্য অনুসন্ধানে প্রত্যয়ী। এখন বাংলাদেশে সেলিম আল দীনের চাকাকে প্রথম মঞ্চে এনেছিল ঢাকা থিয়েটার 1991 সালে, এবং এর নির্দেশনায় ছিলেন সৈয়দ জামিল আহমেদ। পরবর্তী সময়ে 1993 সালে চলচ্চিত্র পরিচালক মোর্শেদুল ইসলাম নির্মাণ করেন একই শিরোনামের চলচ্চিত্র চাকা এই নাটক অবলম্বনে। দুটো প্রযোজনাই প্রশংসিত হয় সুধী মহলে। তবে একই নাটকের বিষয়কে কেন্দ্র করে উপস্থাপনা সত্ত্বেও এই নাট্য প্রযোজনা এবং এই চলচ্চিত্রের শিল্প ভাবনা এবং তাদের তাদের যে দর্শক অভিঘাত, এ দুটোর ভেতরে আমি ভিন্নতা এবং স্বাতন্ত্র্য খুঁজে পেয়েছি, এবং সেটা নিয়ে আমার এই আলোচনা। আমি কি আহ, একটা স্লাইড শেয়ার করতে পারি কি? জি ম্যাডাম, শেয়ার করুন। আচ্ছা, একটু স্লাইড শেয়ার করি, আহ, যাতে তাহলে আমার পড়ার যে ট্র্যাকটা ঠিক মতো থাকবে আশা রাখি। আহ, তো শুরুতে আসলে যেহেতু আমি দুটো শিল্প মাধ্যম নিয়ে আলোচনা করছি, সেলিম আল দীনের চাকার প্রয়োগ দুটো শিল্প মাধ্যমে, এখন খুব ছোট করে একদম মোটা দাগে, খুব জ্ঞানগর্ভ ভাবে নয়, একদম মোটা দাগে আমি চলচ্চিত্র এবং থিয়েটারের পার্থক্যগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। হ্যাঁ, এখন চলচ্চিত্র এবং থিয়েটার দুটোই শ্রব্য এবং দৃশ্য নির্ভর শিল্প মাধ্যম। দুটোকেই আমরা আসলে উপস্থাপনার শিল্প বা প্রেজেন্টেশনাল আর্ট বলতে পারি। আচ্ছা, এখানে কি আমাকে দেখা যাচ্ছে? জি ম্যাম, আপনাকেও দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি আবার দেখতে পাচ্ছি না আমাকে, সেই জন্য বলছি যে এম আই ভিজিবল, অডিবল? ঠিক আছে, ওকে। এখন এই দুটো দুটোকে আমরা প্রেজেন্টেশনাল আর্ট বলছি, কিন্তু তা সত্ত্বেও দুয়ের নির্মাণ কৌশল, উপকরণ, শিল্পভঙ্গি, অভিঘাত ভিন্ন। একটি ধারণকৃত মাধ্যম রেকর্ডেড মিডিয়াম, অন্যটি হচ্ছে জীবন্ত লাইভ মিডিয়াম। এখন তাৎক্ষণিকভাবে সৃষ্টি হয় বলে দর্শকের উপর থিয়েটারের প্রভাব ব্যাপক। আবার অন্য অর্থে থিয়েটারের প্রভাব ক্ষণস্থায়ী, কারণ সংরক্ষণের দিক থেকে, অন্তত চলচ্চিত্রের তুলনায়। কারণ চলচ্চিত্রকে ধারণ করা হয় বলে এটি কালের বিবর্তনে অপরিবর্তনীয় রূপে পরিবেশিত হওয়ার সক্ষমতা রাখে। যদিও ভিন্ন সময়ের দর্শকের কাছে তা ভিন্ন প্রণোদনা সৃষ্টি করে দর্শকের অভিজ্ঞতা এবং জীবনবোধের আলোকে। সুতরাং চলচ্চিত্র মাধ্যমটি রয়েছে এক ধরনের দীর্ঘস্থায়িত্ব, অন্তত সংরক্ষণের দিক থেকে। এখন সংরক্ষণ আর শিল্প প্রকরণের ভিন্নতা সত্ত্বেও এই দুই মাধ্যমে কিন্তু গল্প বলে। দুটোই
মানব জীবনের নানা পরিস্থিতিকে তুলে ধরে, দুটোর উদ্দেশ্যই মহৎ। এখন দুটোই সৃষ্টিশীলতার মাধ্যমে যে শিল্পিত উপস্থাপনা হাজির করে, সেটা আসলে সমাজ এবং সভ্যতার অগ্রগতি এবং বিকাশের সহায়ক। তবে এদের গল্প কথনের ভাষায় রয়েছে স্বাতন্ত্র্য। চলচ্চিত্র দৃশ্য এবং শব্দের মেলবন্ধনে সৃষ্ট একটি চিত্রকল্প নির্ভর শিল্প। এই শিল্পের প্রকাশে শব্দ, শব্দহীনতা, সঙ্গীত, চিত্র, অসংখ্য চিত্রের যোজনা ও বিন্যাস ইত্যাদি গুরুত্বপূর্ণ। চলচ্চিত্রে ক্যামেরার চোখ দিয়ে সবকিছু দেখা হয় বলে এখানে অতি নাটকীয়তার স্থান নেই। অন্যদিকে থিয়েটারেও শ্রব্য এবং দৃশ্যের সমবায় ঘটে, তবে এতে অভিনেতা অভিনেত্রীদের ক্রিয়া ও দর্শক সংযোগের বিষয়টি গুরুত্বপূর্ণ। দর্শক আসলে সামনের এবং পেছনের সারির দর্শকের সাথে সমানভাবে সংযোগ স্থাপন করতে গিয়ে থিয়েটারের অভিনয়কে হতে হয় বাস্তবের চাইতেও কখনো কখনো কিছুটা অতিরঞ্জিত। যাই হোক, থিয়েটার এবং চলচ্চিত্রের কিছুটা পার্থক্য এখানে তুলে ধরলাম বা আলোচনা করলাম, যেহেতু আমার এই প্রবন্ধের আধেয় বিষয় হচ্ছে দুটো মাধ্যমে চাকার শিল্প প্রয়োগ, এবং তার আহ তার গুরুত্ব অনুধাবনের জন্যই কিছুটা আহ, আমি তুলে ধরলাম। তো যাই হোক, এখন এই যে আমার যে প্রবন্ধ, এটা তো আগেই বলেছি যে দুই ভিন্ন শিল্প মাধ্যমে স্বতন্ত্র শিল্প রূপ এবং অভিঘাতের স্বরূপ আমি অনুসন্ধান করতে চাইছি চাকা নাটকে। এখন আরেকটা বিষয়, এটা দুটো মাধ্যমে উপস্থাপিত হলেও এই দুই মাধ্যমের ভিন্নতার কারণে আহ দুটো তো ভিন্ন রকম হবে। তাছাড়াও এই দুই মাধ্যমের একজন যে পরিচালক এবং একজন নির্দেশক, তারা নিজেরাও কিন্তু একজন সৃষ্টিশীল ব্যক্তিত্ব। সুতরাং মূল গল্পের স্রষ্টার শিল্প ভাবনাকে নিজ শিল্প রসে তারা জারিত করবেন, এটাই স্বাভাবিক। এই কারণে দুই মাধ্যম, মঞ্চ ও চলচ্চিত্রে চাকা নাটকটির কাহিনীর উপর গড়ে ওঠা দুটো কাঠামোর নিবিড় পাঠে কোনটি ভালো কোনটি অপেক্ষাকৃত কম ভালো সেই সিদ্ধান্ত যাচাই আমার আসলে মূল অভিপ্রায় নয়, বরং দুই মাধ্যমের স্বতন্ত্র প্রণোদনা, ভাষা আর উপাদানের উপর ভিত্তি করে প্রযোজনা দুটির অভিঘাত এবং শিল্পভঙ্গির চলন অনুসন্ধান আমি করতে সচেষ্ট হয়েছি। যাই হোক, এখন মূল জায়গায় আসা যাক। আমি প্রথমত আসলে সেলিম আল দীনের চাকা নাটকটাকে তার যে বিষয় এবং আঙ্গিককে প্রথমে একটু ব্যাখ্যা করতে চাই। সেলিম আল দীনের চাকা নাটকের রচনাকাল 1990 এবং প্রকাশকাল 1991। এই নাটকে আমরা দেখি রাষ্ট্রীয় সন্ত্রাসী নিহত এক যুবকের লাশ সৎকারে অনাত্মীয় কিছু ক্ষেত মজুর অথবা জীবিতের দায়বোধের এক মানবিক গল্প বর্ণিত হয়েছে। গল্পের শরীরে রাজনৈতিক বক্তব্য সরাসরি না থাকলেও এর শিরায় প্রবাহিত হয়েছে রাষ্ট্রের সমালোচনা। এ রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্রের মুখোশে গণ অভ্যুত্থানে নিহত যুবকের লাশ নিজ ঠিকানায় পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করে, তবে শেষ পর্যন্ত দায়িত্ব নেয় না প্রকৃত ঠিকানায় লাশটি পৌঁছলো কিনা তার নিশ্চয়তা বিধানের। একই সাথে এ রাষ্ট্র প্রকাশ করে না সেই যুবকের মৃত্যুর সঠিক কার্যকারণ। কারণ স্বৈরাচারী সরকারের শাসনামলে রাষ্ট্রের এক নায়কতান্ত্রিক ও আগ্রাসী কাঠামোর বিরুদ্ধে প্রতিবাদমুখর হতে গিয়েই সেই যুবকের মৃত্যু হয়েছিল। এভাবে অনেক নাম না জানা যুবক লাশে পরিণত হয়েছিল, অর্থাৎ শহীদ হয়েছিলেন সে সময়। এই সময়টি মূলত নির্দেশ করছে সেলিম আল দীনের ভাষ্যে। তিনি কথানাট্যের আহ কথাপুচ্ছে যেখানে উল্লেখ করেছেন যে 1988 সালের প্রেক্ষাপটে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে রাখা সামরিক ও স্বৈর শাসকের পতনের দাবিতে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের কালকে তিনি নির্দেশ করেছেন। এই নাটকের মর্মমূলে আছে সেই বেদনা, গণ অভ্যুত্থানে নিহত শহীদ শবের ঠিকানা অনুসন্ধানের ব্যর্থতা এবং বিভিন্ন গ্রামবাসীদের তাকে নিজ গ্রামে শেষ শয্যাদানের অপারগতা। নাট্যকার নাম পরিচয় খুঁজে না পাওয়া এই শহীদের লাশকে নানা গ্রামময় গরুর গাড়িতে পরিভ্রমণ শেষে গাড়ির গাড়োয়ান আর তার সঙ্গীদের নিজ হাতে কাটা কবরে শায়িত করান। এ প্রসঙ্গে নাট্যকার বলেন, নীল আকাশ, নদী, উজ্জ্বল কিরণ, মৌমাছির ঝাঁক, দিগন্ত রেখা, জ্যোৎস্নার কুহক, নিষ্পাপ ষাঁড়ের শরীরে রক্তপাত প্রভৃতির মধ্য দিয়ে সব চলে গেছে ক্ষেত মজুরের হাতে কাটা গড়ে। এখন গল্পটা যদি আমরা বলি, গল্পটা হচ্ছে এরকম: কাকেশ্বরী নদীর তীরে অ্যালংজনি গ্রাম। এই গাঁয়ের হাসপাতালে শহর থেকে আসে অপঘাতে মৃত যুবকের লাশ।
হতে পারে তার নাম হোসেন আলী। এখন এই হোসেন আলী নামের ভেতরে আমরা দেখেন যে 90-এর গণ আন্দোলন নিহত নূর হোসেনের নামটির ইঙ্গিত যেন আমরা পাই। 50 টাকার বিনিময়ে হাসপাতালের ডাক্তার একটি গরুর গাড়ির গাড়োয়ান ও তার পরিবারদের দায়িত্ব দেয় লাশটিকে নিজ ঠিকানায় পৌঁছানোর। এই গাড়ি বশিকের ভোরে রওনা হয়েছিল জলি ধান তুলতে। অথচ তাদের চির চেনা সোনালী ধানের আঁটিমুখী যাত্রার বিপরীতে তারা রওনা হয় অস্পষ্ট ঠিকানার এই লাশটিকে গন্তব্যে পৌঁছানোর অভিযাত্রায়। জলি ধান পারাপারে অভ্যস্ত আর সোনালী ধানের ঝুমঝুমি চেনা গাড়োয়ান আর তার সঙ্গী দুই পৈরাত আর হাসপাতালের ডোম ধর্মরাজ লাশের গন্তব্য খুঁজতে পাড়ি দেয় নানা চড়াই উতরাই। ঠিকানা না পেয়েও তারা দমে যায়নি। চাকার আবর্তনে আবর্তনে মৃতের প্রতি তাদের ভেতর জন্ম নেয় সহানুভূতি এবং লাশটিকে তাদের কর্তব্যবোধ। এক পর্যায়ে গাড়োয়ান আর তার সঙ্গীদের মতো পাঠক দর্শকও যেন এক দায়বদ্ধতা ও আত্মীয়তার সূত্রে আবদ্ধ হন সেই ঠিকানা না পাওয়া লাশের সাথে। চাকা নাটকে রাজনৈতিক বাদানুবাদের চাইতেও বড় হয়ে ওঠে মৃতের সাথে মৃতের এই মানবিক সম্পর্কের যোগসূত্র। বাংলার জল কাদা কিংবা ধুলিতে সেলিম আল দীনের চাকার যে পরিভ্রমণ ও তাতে জীবনের যে নানা মাত্রিক দিকের প্রকাশ ও ব্যাপ্তি তাকে তুলে আনতে নাট্যকার রচনা করেন নতুন নাট্য আঙ্গিক কথানাট্য। কথার শাসনে রচিত হয় এই নাট্যরীতি। একে বলা চলে বাংলা পাঁচালী ও কথকতার ধারায় রচিত সমকালীন নাটক। কথা, কাব্য, সংলাপ, নৃত্য, গীত, কখনো নাটকীয়তার সংযোগ, আবার কখনো বা নাটকীয়তার ভাঙনে এই নাট্য রীতির নাটকে দোলায়িত হয় বর্ণনাত্মক নাট্যাভিনয় রীতির মূল সুর। হাজার বছরের বাংলা বর্ণনাত্মক নাট্য পরিবেশনার ঐতিহ্যবাহী ধারাটি পর্যবেক্ষণ করলে এই সত্য সহজেই অনুমেয় হয় যে এই অভিনয় রীতি কথা, কাব্য, সঙ্গীত, নাটকের এক দ্বৈতাদ্বৈতবাদী রূপের সংশ্লেষ। এখানে তাহলে আসা যাক। যদিও আমাদের পূর্ববর্তী বক্তা মাসরুর অত্যন্ত চমৎকার ভাবে জ্ঞানগর্ভ নানা উদ্ধৃতির ভেতর দিয়ে দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্বের ব্যাখ্যা দিয়ে গেছেন, আমি একটু ছোট্ট করে বলছি যে দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব সেলিম আল দীন সমর্থিত এক প্রাচ্য দেশীয় শিল্পতত্ত্ব, যার মূল প্রবণতাটি তিনি গ্রহণ করেছিলেন চৈতন্যদেবের অচিন্ত্য দ্বৈতাদ্বৈতবাদ থেকে। এই শিল্পতত্ত্বে একের ভেতর বহু, বহুর ভেতর একের লীন হবার প্রেরণাটি মূল শক্তি হিসেবে কাজ করে। প্রসঙ্গক্রমে পাঁচালীর উদাহরণ দেওয়া যায়। পাঁচালীতে একই সাথে নাট্য, নৃত্য, গীত, কথা, কৃত্য, কাহিনী, উপকাহিনী, উপাখ্যান সহ নানা উপাদানের সংযোগ ঘটেছে। এক হয়েও সে বহুর সৌন্দর্যে উদ্ভাসিত। এখন এখানেও আমরা সেই এক বিষয়টি প্রত্যক্ষ করি। এখানে গায়েন আসরে আসরে কখনো একটি কিচ্ছা বা কাহিনীকে দোহার সহযোগে বর্ণনা, অভিনয়, গান, নাচ ও গল্পের এক সমন্বিত শিল্পরূপে উপস্থাপন করেন। আর নানা শিল্পের সমন্বিত এই পরিবেশনার আবেদন দর্শকের কল্পনার কাছে। এই কল্পনার রাজ্যে যে কারণে স্বর্গ, পর্ত, পাতাল মানে যে কিছুই সহজেই মানে ইট ক্যান বি ক্রিয়েটেড ইন আ মোমেন্ট। তো এখানে আমরা দেখছি যে স্বর্গ, মর্ত, পাতালের যে কোনো ঘটনা গায়নের, নৃত্য, গীত নির্ভর পরিবেশনায় বাস্তব দৃশ্য রূপমুখী না হয়ে মূর্ত হয়ে ওঠে দর্শকের কল্পনার ভুবনে। এই অভিনয় রীতি কথকতা নামেও পরিচিত। উদাহরণস্বরূপ কৃত্তিবাসের রামায়ণের প্রসঙ্গ উল্লেখ করা যায়, যা কথকতা রীতিতে পরিবেশিত হয়ে মূলে পাঁচালী ধারায় পরিবেশিত। এবং সেলিম আল দীন সৃষ্ট কথানাট্যের সাথে আছে কথকথার একটা নিবিড় যোগ, যদিও কথকথাটা হচ্ছে একটা অভিনয় রীতি। এখন এই পুরো নাটকটি কথানাট্য তিনি বর্ণনা করছেন কথকের কথায়। এখন কথক যে দর্শকের সাথে আহ, বাদানুবাদে অংশ নিচ্ছে বা দর্শককে সংযুক্ত করছে, তিনি কিন্তু কিছুক্ষণ পর পরই দর্শককে বলছে, হে দর্শক শ্রোতৃ মণ্ডলী, হে দৃশ্য বর্ণনা পিপাসু সুধী মণ্ডলী, হে শ্রোতৃ মণ্ডলী, এইভাবে নানা বিশেষণে তিনি বারবারই দর্শককে আকর্ষণ করছেন, দর্শকের মনোযোগকে তিনি ধরবার চেষ্টা করছেন। এবং এটার ভেতর দিয়ে আমরা দেখছি যে ঐতিহ্যবাহী নাট্যের অভিপ্রায়কে যেন নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ নাটকটি
গল্প বর্ণনার বিভিন্ন স্থানে কথক সরাসরি দর্শকের সাথেও এক কথোপকথনে যুক্ত হন। আবার কথক কখনো হয়ে উঠেছেন, আচ্ছা একটু স্লাইডটা বোধহয় চেঞ্জ করা হয়নি, এটা কি স্লাইডটা কেউ চেঞ্জ করছে নাকি আমার এটা? আচ্ছা আমি কিন্তু স্লাইডটা চেঞ্জ করব, হ্যাঁ আপনারা একটু অনুগ্রহ করে স্লাইডটা চেঞ্জ করেন না, হ্যাঁ। ওকে ঠিক আছে। তো এখন আমি যে কথায় ছিলাম, যে গল্প বর্ণনার বিভিন্ন স্থানে কথক সরাসরি দর্শকের সাথে একটা কথোপকথনে সংযুক্ত হন। আবার কথক কখনো হয়ে উঠেছেন একটি চরিত্র, চরিত্রের সংলাপ বিনিময়ের ফাঁকে মুহূর্তেই সে আবার ফিরে আসে কথকের ভূমিকায়। এভাবে আখ্যানের চলনে কখনো চরিত্রাভিনয়, আবার কখনো চরিত্র থেকে বেরিয়ে একক গায়ন অভিনেতার বর্ণনাত্মক ভঙ্গির ইঙ্গিত আছে এই নাট্যের পরতে পরতে। এখন আমরা এই নাটকের একটু সংক্ষিপ্ত অংশ আহ একটু তুলে ধরতে চাইছি। হুম। এখানে আহ, এই যে তৃতীয় বন্ধনীর ভেতরে কথকের বর্ণনা ইত্যাদি লেখা আছে, সেটা আসলে আমি লিখেছি যেহেতু আমার পাঠককে কাছে নাটকটির সহজবোধ্যতা তৈরি করবার জন্য। কিন্তু মূল নাটকে এখানে কথকের বর্ণনা বা চরিত্র হয়ে কথকের বর্ণনা এই বিষয়গুলো নেই। যাই হোক, আমি এখানে লিখছি, এখানে এখানে যেভাবে লেখা হয়েছে যে কথক হাঁটু গেড়ে বসে মিস্ত্রির সামনে, চরিত্র হয়ে কথকের সংলাপ, হে ভাই আমাদের চাকাটা একটু ঝামেলা হয়েছে। মিস্ত্রির প্রত্যুক্তি, কি হয়েছে গো? বাইরের উক্তি, না এই আড়াটা ঢিলে হয়েছে। মিস্ত্রির উক্তি, ও। কথকের বর্ণনা, মিস্ত্রি চাকার পুঁটি ঠিক করছিল বাটালি ঠুকে ঠুকে, কালো মুখে কাঁচা পাকা দাড়ি। এখানে আবার স্টার চিহ্ন, এই বিষয়ে আবার একটু বলবো আমি একটু পরে। সবুজ চেক লুঙ্গি ভেদ করেছে হাঁটু, কালো তেল চিকচিকে, বাঁকা মেরুদণ্ড, তাই ঘাড়টা না তুলেই সামনে জোয়াল নামানো গাড়িটার চাকার দিকে তাকায়। বেড়ের চারপাশে বৃত্তাকারে চোখ ঘুরিয়ে এনে গাড়োয়ানের মুখে নির্বিকারে তাকায় একবার। এখন এই নাটকের সময়কাল থেকে, আচ্ছা আমার স্লাইডটা চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? আমি কিন্তু এখানেই ছিলাম তাই না? ঠিক আছে। তো এই নাটকের যে সময়কাল, যদি আমরা সেই 91 সাল ধরি, এখন এই নাটকের রচনার সময়কাল থেকে উপনিবেশিক ভাবধারার ইউরোপীয় নাটকের সংলাপ নির্ভর নাট্য কাঠামোকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেন সেলিম আল দীন। উল্লেখ্য, চাকা নাটকেও সংলাপ আছে, তবে নাটকের বর্ণনার বিস্তৃতি এবং নৃত্যগীতের প্রয়োগ এর সংলাপকে করেছে ঐতিহ্যমুখী নাট্যের, ঐতিহ্যমুখী নাট্যের একটা বিশেষ উপাদান হিসেবে, যা অন্যান্য উপাদানের সাথে সংশ্লেষ ঘটিয়ে ধাবিত হয় দ্বৈতবাদী শিল্পের এক সর্বতীর্থমুখী রূপে। আবার, আচ্ছা এখান থেকে আবার একটু দেখাই। আবার এই নাটকে আমরা দেখি যে আহ, অনেক প্রাণীকুল আছেন। প্রকৃতি এবং প্রাণীকুল যেহেতু এই নাটকে একটা অনন্য অনুষঙ্গ, তাই সংলাপের বাঁধাধরা গঠনও নাট্যকারের কাছে যথেষ্ট মনে হয় না। কারণ প্রকৃতির বিপুল বিস্ময় এবং বিচিত্র ভাষ্যকে তুলে ধরার জন্য তিনি আহ, আমরা দেখব যে তিনি কিভাবে এগিয়েছেন। যেমন এই নাটকে কিন্তু তিনি প্রচলিত জ্যোতি চিহ্ন ব্যবহার করেননি, স্টার চিহ্ন ব্যবহার করেছেন। উম, উম, যেখানে আহ, পাঠক ভেবে নিচ্ছে যে কোথায় গিয়ে থামতে হবে, কোথায় গিয়ে এটার চলবে। তো যাই হোক, আম, এই নাটকের গঠন নিয়ে আসলে সব্যসাচী লেখক এবং নাট্যকার সৈয়দ শামসুল হক তিনি বলেছেন, চাকা আমার কাছে এক বিস্ময়কর সৃষ্টি বলে মনে হয়েছে। জীবনের ধারাবাহিকতা, জীবনের একই সঙ্গে নশ্বরতা ও অমরতা, সেলিম আল দীন তার এই কথানাট্যের শরীরে এক আশ্চর্য বেগ ও গভীর মমতায় উপস্থাপন করেছেন, এবং উপস্থাপন করেছেন বর্ণনাংশ এমন এক ভাষায় যা মহাকাব্য ভাঙা কথকতার এক প্রতিভা রঞ্জিত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। এখন চাকা নাটকের উৎস হচ্ছে গুণাট্যের কথা শরীর সাগর। আমি একটু আবার স্লাইডে যাচ্ছি। তো চাকার বিষয়ে নানা প্রসঙ্গের অনুপ্রবেশ ঘটেছে, এবং অনুপ্রবেশ ঘটলেও সেই সব প্রসঙ্গের ভেতরে একটা অন্তর্গত যোগাযোগ এবং পরিণামমুখী উদ্দেশ্য ক্রিয়া করে। অপরদিকে কথা শরীর সাগর এর কাহিনীর বিস্তারে যুক্ত হয় অনেক উপকাহিনী, কিন্তু ঘটনার শাখা প্রশাখা
কেন্দ্রীয়মুখী নয়, একেবারে বিচিত্রমুখী, এবং ঘটনার নানামুখী চলন আর কেন্দ্র বিচ্ছিন্ন নানা উপকাহিনীর দিক থেকে মিল না থাকলে আঙ্গিকগত দিক থেকে চাকা নাটকে দৃশ্যমান হয় কথা সুরিত সাগরের গল্প বিভাজন রীতির এক ধ্রুপদীনিষ্ঠ রূপ। এই কারণেই এই নাটকে দেখি কথামুখ, কথাপিঠ, লম্বক, তরঙ্গ বিভাগ। প্রচলিত নাটক, যা অধিকাংশ ক্ষেত্রেই ইউরোপীয় নাট্যরীতির অনুকরণে রচিত, তার সূত্রানুসারে এই নাটকে নেই দৃশ্য বা অঙ্ক বিভাজন রীতি। পুরো নাটকটি বিভক্ত হয়েছে তিনটি লম্বকে, আর প্রতিটি লম্বকের অধীনে রয়েছে বিভিন্ন সংখ্যক তরঙ্গ। কাহিনীর বিস্তার ঘটেছে মোট 9টি তরঙ্গে, এর মাঝে প্রথম লম্বকে রয়েছে 4টি, দ্বিতীয় তরঙ্গে 3টি, এবং শেষ বা তৃতীয় লম্বকে রয়েছে উম 2টি তরঙ্গ। এখন এই নাটক রচনায় নাট্যকারের সময় লেগেছে মোট 5 দিবস ও রাত্রি। বেদনা ও সহমর্মিতার যূথবদ্ধতায় লেখা এ নাটকের রঙকে নাট্যকার বর্ণনা করেন ধবল রক্তিমাভ হিসেবে। এখানে ধবল আমি রক্তিবাহটাতে যদি আসি, পেছনটাই আগে নিয়ে আসি, রক্তিবাহ অংশটুকু শহীদের শনির ইঙ্গিত দিলেও, শনিতের ইঙ্গিত দিলেও ধবল ইঙ্গিত দিচ্ছে মৃতের প্রতি জীবিতের সহানুভূতি, টান আর কর্তব্য পালনের দিকটি। ধবল রক্তিমাভ এই নাট্য কথামালার চাকার চলনের নানা বাঁকে নাট্যকার তুলে এনেছে মানুষের জীবনযাত্রা, পুরাণের নানা প্রসঙ্গ, বিভিন্ন ধর্মে প্রচলিত নানা কাহিনী, প্রকৃতির বৈচিত্র্য, মৃতকে গ্রহণের বিষয়ে জীবিত মানুষের অনীহার প্রসঙ্গ। দ্বিতীয় লম্বকের প্রথম তরঙ্গে, আচ্ছা, এবারে আমি একটু শাস্ত্র নাটকের প্রসঙ্গে আসি, যে আসলে এই নাটকে, কথা নাটকের পাশাপাশি সেলিম আল দীন কোথাও কোথাও শাস্ত্র নাটকের আহ, আহ, আখ্যায় আখ্যায়িত করেছেন, বা তিনি বলেছেন কেউ যদি একে শাস্ত্র নাটক হিসেবে আখ্যায়িত করে আমি তার সাথে বিবাদ করব না। তো যাই হোক, আমরা দ্বিতীয় লম্বকের প্রথম তরঙ্গে আমরা দেখি গাড়োয়ানের গাড়ির পাশ দিয়ে হেঁটে যায় এক ঘুঘু শিকারী, ফাঁদ আর খাঁচা সহ। শকুরচানের সাথে তার কথা হয় ধৃত পাখির সংখ্যা নিয়ে। তখন বাহের গাড়োয়ান আপন মনে বলে ওঠে, কই ধরতে নাই, মারতে নাই, গুনাহ হয়। একজনের জানি যেই বছর শীতে মানিকজোর মারে, সেই বছরই তার পুত্র মরে। এখানে সংলাপ শেষ। গাড়োয়ানের স্বগতোক্তির মাঝে সেলিম আল দীনের প্রকৃতিবাদী মননের সহৃদয় প্রকাশ ঘটেছে, আর তা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ন্যায় ধর্মের সমার্থক হয়ে উঠেছে। এই একই লম্বক ও তরঙ্গের আরো একটি প্রসঙ্গ উল্লেখ্য। গাড়োয়ানের গাড়ির পাশ দিয়ে দুটি সফল গরুর গাড়ি ধানের আটি বোঝাই করে ভেজা ভেজা গন্ধ ছাড়িয়ে যখন যায়, তখন বাহিরের মনে হতাশার পরিবর্তে আত্মতৃপ্তি জাগে। সেভাবে শস্যের চেয়ে কি লাশের মূল্য কম? কারণ বাহের তো শস্য নিয়ে যায়, এই প্রথম সে লাশ নিয়ে যাচ্ছে, এবং সে নিজেকে তখন বলছে শস্যের চেয়ে কি লাশের মূল্য কম। এভাবে খুব সাধারণ একজন ক্ষেত মজুরের বাহেরের ভেতর মৃতের প্রতি দায়বদ্ধতার যে দৃষ্টিভঙ্গি এখানে নাট্যকার যে জুড়ে দেন, তাতে মানব ধর্মের গূঢ় সত্যটি ব্যক্ত হয়। নাটকের প্রায় শেষ দিকেও কথকের মুখে সেলিম আল দীন এমন এক প্রসঙ্গের অবতারণা করেন যা তৎকালীন রাষ্ট্রের স্বৈরাচারী আচরণের সমালোচনাকেই ইঙ্গিতের ঢঙে হাজির করে। আর এতে অনুরণিত হয় ন্যায়ের প্রতি বিধানের প্রতি দর্শকের উদ্বোধনের এক আহ্বান। এখানে বলছেন কথক, শ্রোতৃমণ্ডলী, এখন করুণা জাগে তাদের জন্য যারা তাকে হত্যা করেছে, যারা তাকে ভুল ঠিকানায় দিকে দিকে প্রেরণ করেছে। করুণা জাগে তাদের জন্য যারা তার পেট চিরেছে, হত্যার কারণ গোপন করেছে। এখানে শেষ হলো কথকের অংশ। স্বৈরাচারী সরকারের নির্মমতায় এভাবে লাশে পরিণত হওয়া যুবকদের মৃত্যু কষ্টকে যেভাবে সেলিম আল দীন এখানে বর্ণনা করেন, তাতে একটি অশুভ রাষ্ট্রীয় কাঠামোর ইঙ্গিত আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। একই সাথে তাতে মুক্ত হয় সমকালীন এবং চিরকালীন বিষয়। এভাবে কখনো বর্ণনায়, সংলাপে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাকা নাটকে সেলিম আল দীন মানবতার ধর্ম প্রতিষ্ঠার নানা আকাঙ্ক্ষা আর প্রতিবন্ধকতাগুলোকে এমন ভাবে ব্যক্ত করেন যে নাটকটি কখনো হয়ে ওঠে শাস্ত্র নাটকের সমকক্ষ। তবে তবে এটাকে ন্যায় প্রতিষ্ঠার এতে প্রত্যাশা থাকলেও প্রচলিত শাস্ত্র নাটক বর্ণিত ধর্মীয় বিধিনিষেধ পালনের প্রতিপালনের কট্টর মনোভাবটি এখানে
তুলে আনা হয়নি। যাই হোক, এই নাটককে সেলিম আল দীন তিনি শাস্ত্র নাটক হিসেবে বিবাদ না করলেও তিনি এটাকে রূপক সাংকেতিক নাটক হিসেবে উল্লেখ করতে চাননি। আবার বাস্তবতার পুনর্নির্মিতিও তিনি করেননি এই নাটকে। ফলে রূপক সংকেত, বাস্তবতা আর পুরাণের নানা উপাদানের সংশ্লেষ ঘটেছে এই নাটকের দেহে ও মনে। আঙ্গিক নির্মাণের দিক থেকে এও এমনটি ঘটেছে, যেখানে নাটক হয়েও এই কথানাট্য যেন ভাঙতে চেয়েছে প্রচলিত নাটকের গঠন রীতিকে। আপন ভূগোলের নাট্য রীতির শেকড় সন্ধানী প্রেরণায় সেলিম আল দীন তার চাকা নাটকে ফিরে গেলেন লোকায়ত নাট্য রীতির শিল্প তীর্থগামী প্রবণতার দিকে। এখন আমরা চাকা নাটকের ছোট্ট করে এর যে মঞ্চায়ন এবং চলচ্চিত্রায়নের একটা ছোট্ট, এটাকে বলা চলে ঠিক পরিসংখ্যান বলবো না, একটু তথ্য দিয়ে যাচ্ছে আর কি, কোথায় কোথায়। যে এখন সবচেয়ে ইন্টারেস্টিং তথ্য যেটা হচ্ছে যে মানে সেলিম আল দীন দেশজ নাট্যরীতির একটা শৈল্পিক প্রয়োগ চাকায় ঘটিয়েছিলেন, কিন্তু এর প্রথম মঞ্চায়ন হয়েছে আসলে যুক্তরাষ্ট্রে, বিদেশের মাটিতে 1990 সালে 26শে অক্টোবর তারিখে সেখানকার অ্যান্টিওক কলেজের নাট্যশালায় নাটকটি প্রথম মঞ্চায়িত হয়। আর এই প্রযোজনাটির নির্দেশনায় ছিলেন সৈয়দ জামিল আহমেদ এবং ড্যানি প্যাট্রিজ। এর ইংরেজি অনুবাদ করেন সৈয়দ জামিল আহমেদ এবং সেই অনুবাদকে মঞ্চ উপযোগী করে করে দ্য হুইল নামে ইংরেজিতে রূপান্তর করেন স্টিভ ফ্রেডম্যান। আহ, এবং বাংলাদেশের চাকা নাটকের প্রথম আহ, মঞ্চায়ন করেন ঢাকা থিয়েটার 1991 সালের মার্চ মাসে। আম, এবং এখানেও নির্দেশনার দায়িত্বে ছিলেন তখনকার সময়ের প্রতিশ্রুতিশীল কর্মী এবং নির্দেশক সৈয়দ জামিল আহমেদ, এবং 20 জন অভিনেতা অভিনেত্রী দ্বারা নাটকটি মঞ্চস্থ হয়। আমরা একটু পরে এটার ছোট্ট করে এটার আলোচনায় যাব। তার আগে এখানে কোথায় কোথায় হয়েছে আসলে, ঢাকায়, বাংলাদেশে নাটকের দ্বিতীয় মঞ্চ প্রয়োগটি সম্পন্ন হয়েছিল সাভারের বুনন থিয়েটারে 2011 সালের 30 জুন তারিখে। এই প্রযোজনার পরিচালক ছিলেন আনন্দ জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগেও, যা বর্তমানে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ নাম ধারণ করেছে, সেখানে 2013 সালের 17 আগস্ট এটা স্নাতকোত্তর বিভাগীয় স্নাতকোত্তর প্রযোজনা হিসেবে মঞ্চায়িত হয়। এর মঞ্চ এবং আলোক পরিকল্পনা পরিকল্পনা এবং নির্দেশনায় ছিলেন আম, বিভাগের শিক্ষক ডক্টর সুদীপ চক্রবর্তী। তো এছাড়াও আমরা জানতে পারি যে 1993 সালে যুক্তরাষ্ট্রের ভেসার কলেজে পাওয়ার হাউস থিয়েটারে, ভেসার এক্সপেরিমেন্টাল থিয়েটারে এটার ইংরেজি সংস্করণের 6টি প্রদর্শনী হয়। এছাড়াও মার্কিন মুল্লুকে অফ ব্রডওয়ে এর ইংরেজি সংস্করণ দি হুইল শিরোনামে এর মঞ্চায়ন হয় প্রায় 1000 বারের মতো। এবং ভারতেও আমরা জানতে পারি যে এর হিন্দি অনুবাদ পাহিয়ে নামে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় মঞ্চায়িত হয়, এবং যার নির্দেশনাও দিয়েছিলেন সৈয়দ জামিল আহমেদ। এখন আসা যাক এর চলচ্চিত্রায়নের বিষয়ে। চলচ্চিত্রায়নের প্রসঙ্গে অবশ্য আমরা জানি যে এটা একবারই চলচ্চিত্রায়িত হয়েছিল। এবং, নাটকটি আহ, মুক্তি পাওয়ার মানে নাটক আকারে, গ্রন্থ আকারে প্রকাশিত হবার পরপরই 1993 সালে মোরশেদুল ইসলাম আম, আহ, এই নাটকটির চলচ্চিত্রায়ন করেন, যার আবেদনও আসলে সার্বজনীন একটা আবেদন নিয়ে দর্শকের কাছে হাজির হয়। যদিও সমকালে সেভাবে এটা গ্রহণযোগ্যতাটা পায়নি, কিন্তু তা সত্ত্বেও মানবিক গল্পকে চলচ্চিত্রের ভাষায় যেভাবে কুশলতার সাথে ফুটিয়ে তুলেছিলেন মোরশেদুল ইসলাম, তার স্বীকৃতি স্বরূপ তিনি বিশ্বের নানা প্রান্ত থেকে নানা পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এখানে আমি কয়েকটা পুরস্কারের তালিকা দিয়েছি। এখন আমি ঢাকা থিয়েটারের যে আসলে চাকা নাটকের বিশেষ, সেটা খুব সংক্ষেপে বলে, যেহেতু আসলে আমার প্রবন্ধটা 50 পাতার, আগেই বলেছি, তো অত দীর্ঘ প্রবন্ধ তো আসলে এখানে পড়া সম্ভব নয়। যারা আগ্রহী হবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা এই আয়োজকদের কাছে আমার প্রবন্ধ দেওয়া আছে। আহ, সেই প্রবন্ধ সরবরাহ করা যেতে পারে আগ্রহী পাঠকদের। আমি একটু ছোট্ট করে আহ, চাকা নাট্য প্রযোজনার পাঠ করে, চলচ্চিত্রের পাঠ করে এদের তুলনামূলক আলোচনায় আমি যাব এখন। ঢাকা থিয়েটারের নাট্য প্রযোজনা চাকার বিশেষ পাঠ। স্বাধীনতা বাংলাদেশের অস্থির রাজনৈতিক আবহ আর অর্থনৈতিক দিক থেকে এক অনিশ্চিত মুহূর্তে জন্ম নেয় ঢাকা থিয়েটার
সালে। প্রতিষ্ঠার পর থেকেই দেশজ এবং মৌলিক নাটক সৃজনের দৃঢ় মনোভাবের সাথে জাতীয় নাট্য আঙ্গিক নির্মাণের পথে এগিয়েছে এই দল। তাদের এই জাতীয় নাট্য আঙ্গিক সৃজনের শিল্পিত অভিযাত্রায় ঢাকা থিয়েটারের, মানে এই যে চাকা নাট্য প্রযোজনা নির্মাণ এবং এর প্রথম প্রদর্শনীর আয়োজন হয়, আগেই বলেছি 1991 এর মার্চ মাসে। এর প্রদর্শনী সংখ্যা মোট 37। এই নাট্যের নির্দেশক সৈয়দ জামিল আহমেদ, যিনি এর মাঝেই যুক্তরাষ্ট্রে চাকার নাটকের নির্দেশনা, অনুবাদ ও মঞ্চায়ন করেছেন সফলভাবে। বাংলাদেশে এই নাটকটিকে নির্দেশনার পূর্বে তিনি ঢাকা থিয়েটারের অন্যতম সদস্য এবং অভিনেত্রী শিমুল ইউসুফ, এরা দুজন একসাথে আসলে 3 মাস কালের ভেতর, 3 মাস কাল সময়ের ভেতরে আসলে, বা 3 মাস কাল ব্যাপ্তি সময়ে নিয়ে আসলে ওই 3 মাস ধরে, হ্যাঁ, মানিকগঞ্জের হাকিম আলী গায়নের নিকট লোকজ নাট্যরীতির পরিবেশনা কৌশলের দীক্ষা নিয়েছিলেন, সেটা আমরা জানতে পারি শিমুল ইউসুফের সাক্ষাৎকার থেকে। এবং তিনি আরো জানান যে হাকিম আলী গায়নকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে 3 মাস কালের ভেতর বিভিন্ন সময়ে আনার ব্যবস্থা করেছিলেন নাট্যকার সেলিম আলদিন। শুধুমাত্র এই প্রশিক্ষণ আয়োজনের ভেতরেই আসলে সেলিম আলদিন বা ঢাকা থিয়েটার সীমাবদ্ধ থাকেননি। তারা কি করেছিলেন, তারা হাকিম আলী গায়েন তার দলকে ঢাকায় এনেও তাদের এই লোকজ নাট্য পরিবেশনার প্রদর্শনীর আয়োজন করেন। যদিও আহ শিমুল ইউসুফ আক্ষেপের সাথে বলছিলেন যে সেই প্রদর্শনী নাগরিক নাট্য চর্চার কর্মী বা শিল্প রসিকদের মাঝে তেমন সাড়া ফেলেননি। যাই হোক, তবে সেলিম আল দীন গভীরভাবে আকৃষ্ট হয়েছিলেন হাকিম আলী গায়নের লোকায়ত নাট্য উপস্থাপনার দক্ষতা, শিল্পভঙ্গির প্রতি। এবং চাকা নাটকের প্রকাশিত পান্ডুলিপির শুরুতেই সেলিম আল দীন শ্রদ্ধা ভরে স্মরণ করেন হাকিম আলী গায়নের শিল্প সত্তাকে, যখন তিনি চলে গেছেন আহ জীবন নদীর ওপারে। মানে যখন এটি প্রকাশিত হয় ততদিনে হাকিম আলী গায়েন নেই এই পৃথিবীতে। তো সেলিম আল দীন যেখানে সেখানে উল্লেখ করছেন, এই নাট্য কণ্ঠমালার রচয়িতা স্মরণ করে জামসা গ্রামের অমর অভিনেতা জান্নাতবাসী হাকিম আলী গায়েনকে। যমুনার শাখা নদী কালীগঙ্গার কূলে জন্ম বলে প্রবাহে প্রবাহে তিনি সে নদীর সমান বিশাল। এই নাট্য কথা তাঁরই মৃত্যু উত্তর, বিমূর্ত নৃত্য ছন্দের অভিজ্ঞান শুরু। আমরা এই আহ, চাকা নাটকটির প্রণোদনার বিষয়টা আমি বললাম। এখন এই ঢাকা থিয়েটার এই নাট্য মঞ্চায়নে আসলে হাকিম আলী গানের যে আসর কেন্দ্রিক এবং লোকায়ত বর্ণনাত্মক নাট্য উপস্থাপনার ঢং, সেটাকেই তারা আসলে উপস্থাপন করেন মহিলা সমিতির প্রসেনিয়াম মঞ্চে। এখন এই প্রসেনিয়াম মঞ্চকে তারা আসলে অস্বীকৃতি জানায়। কিভাবে অস্বীকৃতি জানায়? আম, এখন তারা প্রসেনিয়াম মঞ্চ থেকে বেরিয়ে সে মঞ্চের ঠিক উল্টো দিকে দর্শক প্রবেশের অংশ থেকে কিছুটা এগিয়ে মেলে ধরলো এর পারফরমেন্স স্পেস বা নাট্য আয়তন। প্রচলিত নাট্য, যেটা আমার এখন স্মরণে আছে সেই 93 সালে যখন দেখেছি। এছাড়াও এই এর রচনাকালে আমি বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের সাক্ষাৎকার নিয়েছি, কিছু ফটোগ্রাফ ছিল এবং জামিল আহমেদের কিছু লেখার আমি পেয়েছি, যেখান থেকে এই এই নাটকের আসলে সমালোচনা বা এই বিশ্লেষণ আমার পক্ষে সহজতর হয়েছে। যাই হোক, প্রচলিত নাট্য উপস্থাপনার রীতিকে এক প্রকার অস্বীকার করে প্রচলিত মঞ্চের দিকে পিঠ দেখিয়ে দর্শক আসনের প্রচলিত ব্যবস্থাকে তুলে দিয়ে আসরের মতো করে আয়োজিত হলো এই নাট্য উপস্থাপনার অভিনয় ক্রিয়ার আয়তন, যার এক পাশে ছিল দর্শক আসন ব্যবস্থা। আমি একটু এর ভূমি চিত্রটা দেখিয়ে নিই। ভূমি চিত্র দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তবে স্থানে স্থানে অভিনয় এলাকা জুড়ে খড়ের গুচ্ছ এমন ভাবে বিছানো ছিল যাতে গ্রামীণ জীবনের আবহ নির্মিত হয়েছে খড়ের আঁকাবাঁকা চলনে। খড়ের এই এলোমেলো বিন্যাসের ফাঁক গলে ভেসে উঠেছিল মঞ্চের 5টি অংশ জুড়ে ছোট বড় র্যাম বা প্ল্যাটফর্ম, যেটা আহ এই ইয়েতে ইঙ্গিত আছে আমাদের এই ভূমিচিত্রে। সমতল ভূমির অভিনয় এলাকায় এই প্ল্যাটফর্মগুলোর সংযোজন বর্ণনাত্মক নাট্যে অভিনেতা অভিনেত্রীদের বিভিন্ন উচ্চতার চলন এবং নানা বিন্যাস সৃষ্টির ক্ষেত্রে সহায়ক হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, নদী পারাপারের দৃশ্যটি আছে এখানে। দৃশ্যটিতে ব্যাক স্টেজের বাঁ পাশে গুচ্ছ প্ল্যাটফর্মে বসেই সমগ্র আয়তনটিকে অভিনয়ের গুণে গুদারার চালাঘরে বসা কড়ি আদায়ের নিষ্পৃহ চরিত্রে পরিণত করেন অভিনেতা। তবে
তার হাতে মিনিমাম প্রপস হিসেবে থাকে একটা বাঁশের কঞ্চি। এভাবে প্ল্যাটফর্মগুলো অভিনেতা অভিনেত্রী কিংবা কথকের বর্ণনা, কথা, অভিনয় আর গানের ব্যবহারে রূপান্তরিত হয় নাট্যিক ঘটনার নানা অবয়ব আর পরিবেশ সৃষ্টিকারী উপাদানে। এবং আমরা দেখি যে অভিনয় আয়তনের পেছন জায়গাটি, এটা তারও একটি চিত্র আছে এখানে। এটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন যে আহ মাঝখানের জায়গাটা ফাঁকা রেখে দুপাশে ছিল নারকেল পাতা দিয়ে তৈরি দেয়াল বা আবরণ। এই আবরণ দিয়ে কিছুটা সামনে এবং মাঝখানের জায়গাটা একটা ঝুলন্ত পর্দা ছিল। ওই পর্দাটি উঠিয়ে নামিয়ে পেছনের অংশ মুহূর্তেই আহ বিভিন্ন কম্পোজিশন নির্মাণ করা হতো সেখানে। এই প্রসঙ্গে এলংজনি হাসপাতালের উন্মোচন দৃশ্যের প্রসঙ্গ উল্লেখ্য। প্রাণ রক্ষাকারী হাসপাতালের পরিবর্তে জীর্ণতা, ক্ষয়, অনিয়ম আর প্রাগৈতিহাসিক চিকিৎসা পদ্ধতির প্রতিভ অ্যালংজনি হাসপাতালের এক প্রাণ হরণকারী আদল যেন আমাদের সামনে আবির্ভূত হয় যখন মাঝের পর্দাটি উপরে উঠিয়ে প্রথম দেখানো হয় এই হাসপাতালটিকে। এই চিত্রে তার কিছুটা ইঙ্গিত আছে। হুম। এখন নানা স্তরের কাপড়ের ফাঁকে অভিনেতা অভিনেত্রীদের ঝুলে থাকা হাত, মস্তকগুলো উপরে নিচে পড়ে থাকা, আহ এবং উপরমুখা ফুটলাইটের আলো তার উপরে পড়েছে এবং সেখানে একটা অশরীরী পরিবেশ সৃষ্টি হয় যেখানে মৃত্যুই যেন কাঙ্ক্ষিত, অথচ হাসপাতাল হচ্ছে জীবন রক্ষাকারী একটি স্থান। আর এই কম্পোজিশনের সর্বোচ্চ স্থানে ধবল রোগী রোগী ডাক্তারের আবির্ভাব ঈশ্বরের ধারণা প্রণোদিত, কারণ এই ডাক্তার হাসপাতালের কর্মচারীদের কাছে ছিলেন ঈশ্বরতুল্য। এভাবে এই নাট্য প্রযোজনার নিরাভরণ মঞ্চ অনেক ক্ষেত্রেই সামান্য মঞ্চ উপকরণ ব্যবহার করে অভূতপূর্ব সব কম্পোজিশন সৃষ্টি করা হয়েছে এই নাটকে, যাতে বাস্তবের ধারণার নানা ইঙ্গিত থাকলেও তা বাস্তবানুগ নয়। ইঙ্গিতের ভেতর দিয়ে দর্শকের কল্পনার স্ফুরণ ঘটানোর এই প্রয়াস লোকজ নাট্য আঙ্গিকের প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠেও প্রাচ্য দেশীয় মঞ্চ ভাবনা প্রসূত কল্পনা সৃষ্টির প্রবণতাটি সমর্থিত হয়েছে অবিকল দৃশ্য নির্মাণের পরিবর্তে। রবীন্দ্রনাথ বলছেন তার রঙ্গমঞ্চ প্রবন্ধে, ভাবুকের চিত্তের মধ্যে রঙ্গমঞ্চ আছে, সে রঙ্গমঞ্চে স্থানাভাব নাই। সেখানে জাদুকরের হাতে দৃশ্যপট আপনি রচিত হইতে থাকে। সেই মঞ্চ, সেই পটই নাট্যকারের লক্ষ্যস্থল। কোনো কৃত্রিম মঞ্চ ও কৃত্রিম পট কবি কল্পনার উপযুক্ত হইতে পারে না। আচ্ছা অমিত, আমি কি সময় বেশি নিয়ে নিচ্ছি? আমি কি মানে একটু আমাকে একটু ইঙ্গিত দিতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু আমি বলতেই থাকবো, পড়তেই থাকবো, হ্যাঁ। 35 মিনিটের মতো হয়েছে আর কি। ও 35 মিনিট হয়ে গেছে। আচ্ছা তাহলে আমি আসলে এই মানে চলচ্চিত্রের যে আলোচনা সেটা সেখানে না গিয়ে আম, আমি যেটা বলতে চেয়েছি, আসলে চাকা নাটকের প্রযোজনায় আসলে একখণ্ড কাপড় হয়ে উঠেছিল লাশের সমার্থক। বাঁশের কঞ্চিতে বাঁধা চাকা, আহ অঙ্কিত কাপড়টি নির্দেশ করেছে গরুর গাড়ি, গরুর গাড়ি। হ্যাঁ। এবং লাশ এবং চাকার নির্দেশিত কাপড়ের টুকরো দ্বয় সহ অভিনেত্রীদের অগ্রসরমান শারীরিক ভঙ্গিমায় দোলাবিত হয়েছে গরুর গাড়ির চলন। সর্বোপরি একটা বর্ণনাত্মক নাট্যাভিনয় রীতির প্রয়োগ এখানে ঘটেছে। হ্যাঁ, এই এই নাটকে এখন আম, আহ, কিন্তু মোর্শেদুল ইসলামের চলচ্চিত্র চাকায় এটা কিভাবে এসছে সেটা আলোচনার দাবি, সেটা একটু আলোচনা দু একটা বাক্যে আমি সেটা বলতে চাইছি। হুম। আচ্ছা, আগেই উল্লেখ করেছিলাম যে 1993 সালে তিনি এই চলচ্চিত্র পরিচালনা করেন। হ্যাঁ। আহ, এখন চলচ্চিত্র নির্মাণে মোকসুদুল ইসলামের একটু প্রেক্ষাপটটা আলোচনা করা দরকার। তার আসলে চলচ্চিত্র নির্মাণের ঢং বা প্রবণতাটাকে একটু বোঝার জন্য। চলচ্চিত্রে তার আবির্ভাব হয়েছিল আসলে চলচ্চিত্র সংসদ আন্দোলনের মধ্য দিয়ে। হ্যাঁ, আমি আসলে চাকার এই চিত্রটাই রাখি। হ্যাঁ। এখন এদেশে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে চলচ্চিত্র সংসদ আন্দোলনের সূচনা হলেও এই আন্দোলন মূলত উম, বেগবান হয় 1970 এবং 1980-এর দশকে, এবং পরবর্তী সময়ে মধ্য 80-এর দশকে বাংলাদেশে বিকল্প ধারার চলচ্চিত্র আন্দোলনের সূচনা হয় চলচ্চিত্র সংসদ আন্দোলনের তরুণ কর্মীদের হাতে। এদের মাঝে আমরা জানি যে তারেক মাসুদ, তানভীর মোকাম্মেল, মোর্শেদুল ইসলাম, শামীক আখতার প্রমুখের নাম উল্লেখ করা যায়। এখন বিকল্প ধারার এই চলচ্চিত্র আন্দোলন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলন নামেও আমাদের দেশে পরিচিতি লাভ করে। কম খরচে 16 মিলিমিটার ফরম্যাটে ক্যামেরা দিয়ে ছোট দৈর্ঘ্যের কাহিনী বা তথ্যচিত্র নির্মাণের মধ্য দিয়ে শুরু হয় এই চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া।
এখন মূলধারার বাণিজ্যিক সিনেমার কাঠামো নির্মাণকে এরা এড়িয়ে গেছেন, এড়িয়ে এদের কাছে মুখ্য হয়েছে দেশ, দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য, গ্রামীণ জীবন। হ্যাঁ, এখন আমি আমার অন্য একটা লেখায় উল্লেখ করেছিলাম যে আসলে স্বাধীন ধারার চলচ্চিত্র সমূহ তাদের প্রবণতা কি। আহ, আমি একটা বায়োস্কোপের একটা লেখা আমার প্রকাশিত হয়েছিল মুর্শিদুল ইসলামের আগামীর উপর, সেখানে আমি বলেছি, দ্য ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস অফ বাংলাদেশ অ্যাজ থার্ড ওয়ার্ল্ড সিনেমা আর মোস্টলি concentrated on the shaping of national identities of Bangladesh through their depiction of history, myths, tradition, and memories. সর্বোপরি জাতীয় চলচ্চিত্রের একটি ভিত্তি নির্মাণের প্রয়াস পরিলক্ষিত হয় এই তরুণ নির্মাতাদের কাজে। বলা হয়ে থাকে বিকল্প ধারার চলচ্চিত্র আন্দোলনের প্রথম চলচ্চিত্র আগামী, যেটা মুক্তি পায় 1984 সালে, যার পরিচালক ছিলেন মোকসুদুল ইসলাম, আগেই উল্লেখ করেছি। তো স্বৈরাচারী সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের নিগ্রহের চিত্র প্রতীকী ব্যঞ্জনায় অত্যন্ত সাহসের সাথে তুলে এনেছিলেন। কিন্তু এই সাহসটা আসলে সব সময় কি আসলে জাতীয়তা উম, বোধের স্ফুরণের জন্যই কি হয়? সেই জায়গায় আমার কিছুটা প্রশ্ন আছে আর কি। হ্যাঁ, আম, এখন মকসুদুল ইসলামের তিনি অনেক রাজনৈতিক সচেতন একজন চলচ্চিত্র নির্মাতা, কিন্তু রাজনৈতিক সচেতন একজন চলচ্চিত্র নির্মাতা এই চলচ্চিত্রে লাশটিকে সাধারণ একজন মানুষের লাশ হিসেবে দেখালেও তিনি ভোলেননি এই লাশটিকে ঘিরে একটা সাম্প্রদায়িক রাজনীতির সূক্ষ্ম ইঙ্গিত উপস্থাপন করতে। হ্যাঁ, এখন সাধারণ মানুষের প্রত্যাখ্যান তো তিনি দেখিয়েছেন, কিন্তু পাশাপাশি তিনি দেখিয়েছেন যে লাশটির দাফনে ধর্ম এগিয়ে আসেনি। সেই বিষয়টিকে তিনি চলচ্চিত্রের একটা প্রধান দ্বন্দ্ব হিসেবে দেখিয়েছেন। লক্ষণীয়, এই চলচ্চিত্রের যে প্রচারপত্র তার সম্মুখ পাতার তিনটি স্থির চিত্রের ভিতর গুরুত্ব দিয়ে মধ্যবর্তী অংশে আছে ইমাম কর্তৃক লাশ দাফনের প্রস্তাব প্রত্যাখ্যানের চিত্র। আচ্ছা, সেটা যদি আমরা যাই এখানে। হ্যাঁ, তো এখন মোহাম্মদ আজম তিনি তার একটি লেখায় বলছেন এই যে পদ্ধতি, আহ, সাম্প্রদায়িক বিষয়কে নিয়ে আসা, এটাকে তিনি সস্তা পদ্ধতি হিসেবে উল্লেখ করছেন। তিনি বলছেন ঢাকাই সংস্কৃতিতে এ ধরনের চরিত্র, মানে ব্র্যাকেটে হচ্ছে যে মানে সেই ইমাম সাহেব চরিত্র দিয়ে চটজলদি, মানবিকতা, প্রগতিশীলতা ইত্যাদি মাপার যে সস্তা পদ্ধতি আছে, মরশুদুল ইসলাম নিশ্চয়ই তা দ্বারা প্রভাবিত হয়েছেন। হ্যাঁ, এই প্রসঙ্গে আবার লুৎফর রহমান, অধ্যাপক লুৎফর রহমানও তার একটি প্রবন্ধে বলেছেন যে আসলে সাম্প্রদায়িক মনোবৃত্তিটি এই প্রদর্শনী ছিল আসলে চলচ্চিত্রকারের উদ্দেশ্যের কেন্দ্রবিন্দু। এতদ্ব্যতীত কোনো দার্শনিক অভিপ্রায় দর্শক চিত্তকে আলোড়িত করে না। এখন এখানে একটুখানি আমি উল্লেখ করতে চাই যে আসলে সাম্প্রদায়িক এই বিষয়ের সংযোগ সত্যিকার ভাবেই তেমন দার্শনিক অভিপ্রায়কে জাগিয়ে না তুললেও এ ধারণার কাঙ্ক্ষিত দর্শক যে পাশ্চাত্যের দর্শক, সেই সন্দেহকে একবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ আসলে চীনা ফিফথ জেনারেশন চলচ্চিত্র পরিচালকদের চলচ্চিত্র সমালোচনায় রে চাও তার প্রিমিটিভ প্যাশন গ্রন্থে তিনি বলেছেন যে চীনার যে পঞ্চম প্রজন্মের চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্রের এক সাধারণ বৈশিষ্ট্য হিসেবে আসলে বহির্বিশ্বের মানুষের কাছে চীনা সংস্কৃতির সেলফ এক্সটোসিসাইজেশন উপস্থাপন করেন। মানে তাদের যে দারিদ্র, নিপীড়ন, কুসংস্কার, এগুলো চিত্রায়ন করেন পশ্চিমা বিশ্বের কাছে, যেটাকে তিনি উল্লেখ করছেন রে চাও ওরিয়েন্টালিজম হিসেবে। তো এখানে সেলিম আল দীনের নাটকে সাম্প্রদায়িক মনোবৃত্তির প্রসঙ্গ না থাকলেও চাকা নাটকে মোর্শেদুল ইসলাম আহ এই চাকা চলচ্চিত্রের কেন্দ্রীয় বিষয় হিসেবে সেটাকে যুক্ত করেন কোথায় যেন ওই সেই ওরিয়েন্টালিজমের প্রবণতায় পশ্চিমা দর্শকের মনোযোগের আকর্ষণের নিমিত্তে। যাই হোক, এটার এত কড়া সমালোচনা আমি এখানে একটু করলেও এই নাটকটা অবশ্যই আমি বলবো যে আহ, এই নাটকের অনেক নানামাত্রিক ভালো লাগার দিকও এখানে আছে নাটকটিকে ঘিরে। আমি আসলে একেবারেই এই নাটককে এবং নাটকটির আসলে ব্যাখ্যাটা আমি এখানে, চলচ্চিত্রটির ব্যাখ্যাটা পরিপূর্ণভাবে এখানে না পড়ে আসলে আমি চলে যেতে চাই যে এই নাটক নাট্য প্রযোজনা এবং চলচ্চিত্র প্রোডাকশন বা চলচ্চিত্র প্রযোজনায় কিভাবে এসছে সেই আলোচনায়। হ্যাঁ,
আমি বলেছি যে পরবর্তীতে সময়ে যারা পড়তে চাইবেন তারা উম, আগ্রহ প্রকাশ করলে এর আহ, আমার যে প্রবন্ধ তার একটি অনুলিপি সরবরাহ করা যাবে। তো যাই হোক, সেলিম আল দীনের নাট্য প্রযোজনায় আমরা দেখি বর্ণনাত্মক নাট্যাভিনয় রীতি, যেটা হচ্ছে বর্ণনাত্মক নাট্যাভিনয় রীতি অনুসরণ করেছে। আর মুর্শিদুল ইসলামের যে আহ, আম, চাকা, সেটা বিকল্প ধারার চলচ্চিত্রের আন্দোলনের প্রেরণাজাত। এর নির্মাণকাল 1991, এর নির্মাণকাল 1993। আর সেলিম আল দীনের চাকা নাটকের কাহিনী, চরিত্র, বর্ণনা অধিকাংশ ক্ষেত্রেই চাকা নাট্য প্রযোজনায় সুরক্ষিত হয়েছে, কিন্তু মুর্শিদুল ইসলাম তার মূল ভাবকে আসলে গ্রহণ করেছেন। এখানে নাটকের মূল কাহিনী, বিস্তৃতি, চরিত্র সংখ্যা, স্থান ইত্যাদি সুরক্ষিত হয়নি। আর এখানে সম্পন্ন হয়েছে নাটকের বিষয় ও আঙ্গিকের সৃষ্টিশীল পুনর্নির্মাণ। এখানে আসলে রূপান্তর ঘটেছে চলচ্চিত্র আঙ্গিকে নাটকটির রূপান্তর ঘটেছে। এই নাটকে বর্ণনাত্মক আঙ্গিক অনুসরণের চেষ্টা সম্পূর্ণভাবে রহিত হয়েছে, এবং সেটা অনুসরণ করা যৌক্তিকও নয়। এবং চলচ্চিত্রের সৃষ্টিশীল ভাষায় আসলে বলার চেষ্টা করা হয়েছে রূপান্তরিত নাট্য কাহিনীতে। এটার অভিনয় বর্ণনাত্মক, এটার অভিনয় চরিত্র অভিনয় রীতিতে হয়েছে। কথক, নৃত্য, গীত এবং বর্ণনা, মুখর অভিনয়, অভিনেতা অভিনেত্রীদের কণ্ঠে সমবেত এবং এককভাবে আহ, এককভাবে প্রযুক্ত হয়েছে অসংখ্য গাছ। আর এটা হচ্ছে স্বল্প কথন নির্ভর অভিনয়ে স্বাভাবিকতা এবং সূক্ষ্ম অভিব্যক্তির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। একজন অভিনেতার কণ্ঠে শুধুমাত্র একটি গান প্রযুক্ত হয়েছে। এই গানের বিশেষ আহ, অংশ বিশেষ আমরা আবার নাটকের শেষে আবহ সঙ্গীতে প্রযুক্ত হতে দেখি। আবহ সঙ্গীত তাৎক্ষণিকভাবে বাজানো হয়েছে নাট্য প্রযোজনায়, যাকে আমরা জীবন্ত সঙ্গীত বলতে পারি। আর এটা এখানে আসলে ধারণকৃত আবহ সঙ্গীত প্রযুক্ত হয়েছে, যেটা নন ডাইজেটিক সঙ্গীতের প্রেরণায়। আবহ সঙ্গীত প্রযুক্ত আবহ সঙ্গীতের উৎস নির্দেশ করা হয় নাই আসলে, তাহলে তো সেটা নন ডাইজেটিক হয়ে যাচ্ছে। এখানে একটু বাস্তবতার আহ ভাঙন হয়েছে। গণ অভ্যুত্থানের নিহত শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের প্রেরণায় নির্মিত। এখানে গণ অভ্যুত্থানের প্রসঙ্গ একেবারেই আসেনি। নানা ধর্মের বিভিন্ন অনুষঙ্গ এসেছে লোকায়ত জীবনে, নানা ধর্মের গুরুত্ব এবং প্রভাব উপস্থাপনে, নানা ধর্মের বিশ্বাস, পৌরাণিক প্রসঙ্গ উপস্থাপনের মধ্য দিয়ে আবহমান গ্রাম বাংলায় নানা ধর্মের মানুষের সম্প্রীতি এবং সহাবস্থানের বিষয়টি ফুটে উঠেছে। ধর্ম এখানে এসেছে সাম্প্রদায়িক মনোবৃত্তির প্রকাশে নেতিবাচক অর্থে। আর ধর্মের এই উপস্থাপন কৌশলে পশ্চিমা দর্শকদের মনোযোগ আকর্ষণের প্রবণতা ফুটে উঠেছে। আমার একদম শেষ স্লাইডে প্রায় চলে এসেছি। হ্যাঁ, এখানে প্রকৃত বাস্তবতা নয়, নাট্যিক বাস্তবতা সৃষ্টি হয়েছে। এখানে বাস্তবতার প্রতীতি নির্মাণের চেষ্টা আছে। আমরা লাশের শরীরে দেখি যখন পচন ধরে মাছি এসে বসে। হ্যাঁ, একেবারেই আহ, মানে মাছি কখন বসে, মানে সেখানে দেখেন যে বাস্তবতার কাঁঠালের আঠা দিয়ে মোর্শেদুল ইসলাম যদিও পরে ব্যাখ্যা করেছেন যে তিনি এইভাবে মাছি বসানোর চেষ্টা করেছেন, কিন্তু সেখানে একটা বাস্তবতার প্রতীতি নির্মাণের চেষ্টা আছে। এখানে সময়ের ধারাবাহিকতা খণ্ডিত হয়েছে, এখানে সময়ের গতি একরৈখিক ধারাবাহিক ভাবে গেছে। এখানে শারদয় অভিনেতা অভিনেত্রীর মাধ্যমে উপস্থাপিত হয়েছে, কখনো এক টুকরো কাপড়ের মাধ্যমে উপস্থাপিত হয়েছে, কখনো অভিনেতা অভিনেত্রী অভিনয় করে। এখানে শারদয় প্রকৃত শারদয়ের মাধ্যমে বাস্তবতা নির্মাণের প্রতীকী এখানে হয়েছে। যাই হোক, অভিজ্ঞতা সম্পন্ন এবং মহড়ার মাধ্যমে প্রশিক্ষিত নাট্যকর্মীরা অভিনয় করেছে। এখানে আসলে কেন্দ্রীয় চরিত্র ছাড়া চলচ্চিত্রে আমরা দেখেছি যে সাধারণ গ্রামের মানুষজন অভিনয় করেছে একেবারে নিউ রিয়ালিস্টিক ছবির প্রণোদনায়। রূপসজ্জার ভিতর দিয়ে চরিত্রের বাস্তবতা সৃষ্টি হয়নি, তবে এখানে রূপসজ্জার ভিতর দিয়ে চরিত্রের বাস্তবতা নির্মাণ করা হয়েছে নানা বিন্যাস সৃষ্টির ভিতর দিয়ে। নির্দেশকের ভূমিকাকে বড় করে দেখানোর প্রচেষ্টা দৃশ্যমান। এটা আমার মনে হয়েছে। আচ্ছা, চিত্র দৃশ্যের ভাষা এবং বিস্তৃতি এবং অভিনয়ের স্বাভাবিকতা অধিক গুরুত্ব পেয়েছে। একেবারে শেষ স্লাইড। আহ এখন আমি যেটা বলতে চাচ্ছি যে ইচ মিডিয়াম possesses its own communicational energetics। হ্যাঁ, এই এই উদ্ধৃতি সূত্র ধরে বলতে চাই, মাধ্যমগত স্বাতন্ত্র্যের কারণে দুই মাধ্যমে চাকা ভিন্ন রূপ পরিগ্রহ করেছে, এবং চাকা নাট্য প্রযোজনা এবং চাকা চলচ্চিত্র নিজ নিজ মাধ্যমে তাদের শিল্প ভাষার নান্দনিক নিরীক্ষার মধ্য দিয়ে যে স্বকীয়তা লাভ করে, এবং স্বকীয়তা লাভ করলেও এদের ভেতরে স্বাতন্ত্র্য থাকলেও দুটো মাধ্যমে আসলে মুখ্য হয়ে উঠেছে যে বিষয়টি, সেটা হচ্ছে যে মানবিক সম্পর্কের দিকটি গুরুত্ব পেয়েছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।
ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আহ, আমরা বেশ একটা বৈচিত্র্যময় আলোচনার মধ্যে আজকে প্রবেশ করেছি। কারণ মাসরুর শাহিদ হোসেন স্যার হচ্ছে শুরুতে সেলিম আল দীনের তাত্ত্বিক বিষয় নিয়ে কথা বললেন, বিশেষ করে দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব, এবং সেই শিল্পতত্ত্বের প্রসঙ্গে তিনি প্রাচ্য এবং পাশ্চাত্য, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অংশের সুফিবাদী তত্ত্বকেও নিয়ে এসেছেন। এবং আমাদের এই ভারতবর্ষীয় যে তত্ত্ব, ভারতের নাট্যশাস্ত্র থেকে শুরু করে বৈদিক দর্শনের ভেতরে কিভাবে বিদ্যমান আছে সেই প্রসঙ্গ যেমন এনেছেন। এরপরে আপনি নিয়ে আসলেন চাকা প্রসঙ্গ, চাকা চলচ্চিত্র এবং চাকা